আমরিনের সাথে বের হয়ে আসলো তুলি। লেহেঙ্গা দুহাতে আগলে নিয়ে তাড়াতাড়ি পা চালাতে ব্যস্ত হয়ে পড়ল। অলরেডি কিছুটা লেট করে ফেলেছে সে। আদ্র হয়তো রেগে বোম হয়ে আছে। একদমই তাকাবে না তুলি আদ্রর দু চোখে। তাকালেই দেখা যাবে চোখ থেকে আগুনের ফুলকি ঝরে পড়ছে, যা নিমেষেই ভস্ম করে দিবে তাকে। তার চেয়ে ভালো সোজা গাড়িতে বসে পড়বে। মাথা নুয়ে হাঁটতে লাগলো তুলি। শার্টের হাতা গুটাতে গুটাতে সামনের দিকে তাকিয়ে থমকে গেল আদ্র। শ্বাসরুদ্ধ করে কয়েক পলক নিশ্চুপ আটকে রইল তুলির মাঝে। স্থির তার মাদক চাহনি। ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে তুলির কৃষ্ণবর্ণী চোখ দুটো। নিমেষেই আদ্রর বক্ষপিঞ্জর এলোমেলো হয়ে গেল। কোনো ক্রমেই সরিয়ে আনতে পারছে না দু চোখ। আদ্রের সান্নিধ্য এসে দাঁড়াতেই আনমনেই হাতটা চেপে ধরল আদ্র। লজ্জায় চুপসে গেল তুলির মুখটা। ঠোঁট টিপে হেসে আমরিন গিয়ে গাড়িতে বসল। তুলির শক্তি আদ্রের বলিষ্ঠ হাতের তুলনায় নিছক। তাই মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল, কি করছেন? তুমি কি করছো? ঘোর লাগা কণ্ঠে পাল্টা প্রশ্ন করল আদ্র। থতমত খেয়ে গেল তুলি। গলার জোর খানিকটা বাড়িয়ে বলে উঠল, মানে? হাতটা টেনে সম্মুখে দাঁড় করালো তুলিকে। ড্যাব ড্যাব চোখে তুলি তাকিয়ে রইল আদ্রর চোখে। এই চোখের মাদকতা কাটিয়ে উঠা যে তুলির জন্য দুঃসাধ্য। আদ্রর নেশাময় কণ্ঠে কিছু কথা শুনে পেলে চমকে উঠল তুলি। বজ্রপাতের ন্যায় শোনালো কথাটা। আদ্রর ঠোঁটের কোণে বাঁকা হাসি। কানে এখনো ঝংকার তুলে বাজছে আদ্রের কথাটা। তুমি আমায় নেশা ধরে জিজ্ঞেস করছো কি করছে? নিজেকে সংযত করে রাখতে পারো না? এই যে আমার বেহায় চোখ আটকে যাচ্ছে তোমার উন্মুক্ত গলায়। এখন কিছু করলে তো বলবে আমি অসভ্য। ইস, কি লজ্জা! তড়িঘড়ি করে ওড়নাটা ঠিক করে নিল তুলি। সামনের দিকে পা ফেলতেই আবারও টেনে নিজের একদম কাছে নিয়ে আসলো আদ্র। একটু নত হতেই লজ্জায় রাঙা হয়ে গেল তুলি। মুচকি হেসে সোজা হয়ে দাঁড়ালো আদ্র। তুলিকে সামনে বসিয়ে দরজাটা লাগাতে লাগাতে বলে উঠল, আজকে বিয়েটা করে নিলে মন্দ হয় না। তোমার লাল রঙের ঠোঁট দুটো ভীষণ টানছে আমাকে। চোখের আকৃতি বড় করে পিছনে তাকালো তুলি। আমরিনকে কানে হেডফোন গুজে রাখতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তুলির কাছে আদ্রকে এখন ঠোঁট কাটা বেহায়া মনে হয়। এত ম্যাচুরিটি সম্পন্ন মানুষ, অথচ কত লাগাম ছাড়া কথাবার্তা তার। জায়গায় জায়গায় তুলিকে লজ্জায় শিহরিত করার জন্য প্রস্তুত থাকে। বুকে ড্রিম ড্রিম শব্দটা এখনও সমান তালে বেজেই যাচ্ছে। গাড়ি থেকে নেমে নিজের ব্লেজারটা আদ্র তুলির দিকে এগিয়ে দিল। জড়তা নিয়ে ব্লেজারটা পরিয়ে দিল তুলি। হৃদয়ে শীতল বাতাস অনুভব করল। উপলব্ধি করতে পারল বউ হওয়ার অনুভূতি। ভেতরে গিয়ে রিমির সাথে দেখা করল তুলি ও আমরিন। বরযাত্রী এসে গেছে। সাগরের সাথে কৌশল বিনিময় করে অন্যদিকে যেতে নিলে কোথা থেকে ছু করে এসে আদ্র তুলিকে জড়িয়ে নিল এক হাতে। লজ্জার ছাপ ফুটে উঠল তুলির দুগালে। দাঁতে দাঁত চেপে কিছু বলতে নেবে তার আগেই থামিয়ে দিল আদ্র। এক পলক তাকিয়েই সামনের দিকে চেয়ে বলে উঠল, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে পুরো বিয়েতে। বউ হারালে বউ পাবো, কিন্তু তোলাকে কি উড়িয়ে নিয়ে গেলে আমি নিঃশেষ হয়ে যাব। তার চেয়ে ঢের ভালো নিজের কাছে বন্দি করে রাখি। কিন্তু কোনো কিন্তু না। দূরে একটা মহিলাকে দেখতে পাচ্ছ? শুকনো দৃষ্টি নিক্ষেপ করল তুলি। মহিলাটা ওদের দিকেই তাকিয়ে আছে কপাল কুঁচকে। তীক্ষ্ণ চোখে চেয়ে তুলি জবাব দিল, হুম। উনি অলরেডি তোমাকেও আমরিনকে ওনার দুই ছেলে হবু বউ বানিয়ে ফেলেছেন। আমাকে ডেকে জিজ্ঞেস করছিলেন আমি তোমাদের ভাই কিনা, তাই একটু দেখিয়ে দিলাম কার ভাই আর কার হাজব্যান্ড। কিছুক্ষণ বিস্মিত হয়ে রইল তুলি। মিনিট খানেক পর মুচকি হেসে আদ্রর এক হাত নিজের এক হাতে মুষ্টিমেয় করে নিল। কিছুটা আওয়াজ করে মহিলাটাকে শোনানোর উদ্দেশ্যে বলে উঠল, আমি অলরেডি বুকিং। শুনেছি প্রত্যেক মানুষের জন্মের পেছনে একটা উদ্দেশ্য থাকে, আর আমার জীবনের উদ্দেশ্য এই মানুষটার জীবনসঙ্গী হওয়া।
তুলির কথা শুনে এক রাশ মুগ্ধতা ঘিরে ধরল আদ্রকে। প্রচণ্ড অবাক হচ্ছে আদ্র। বয়সে ছোট মেয়েটাও আজকাল কেমন পাগল করে দেওয়া কথা বলে। প্রত্যেকটা কথা হৃদয়ে গেঁথে যায়, অনুভূতিগুলো বৃদ্ধি পেতে থাকে। ভালোবাসা মানুষকে সত্যি প্রচণ্ড বেহায়া বানিয়ে দেয়। আর ভালোবাসার কাঙাল মানুষগুলো তো একটুখানি ভালোবাসা পেলেও আগলে রাখে নিজের চেয়েও যত্ন করে। ওয়াশরুমে হাতটা ধোয়ার জন্য এসেছিল আমরিন। বের হতে না হতেই কে যেন দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরল তাকে। ভয়ে চোখ বন্ধ রেখে কাঁপতে লাগলো অনবরত। চোখে মুখে অনুভব করতে লাগলো গরম নিঃশ্বাস। পেটে অজ্ঞাত মানুষটার হাতের স্পর্শ পেয়ে দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। হাতের বিচরণ ক্রমশ বাড়তে লাগলো। আর না পেরে চোখ মেলে তাকালো আমরিন। ছলছল চোখ দয়ে ভেসে উঠল নিবিড়ের রক্তিম বর্ণের চেহারাটা। আমার ফোন ধরছিলি না কেন তুই? আমাকে পাগলের মতো বানিয়ে এখন নিজেই পিছু হটে যাচ্ছিস। মন চাইলো কয়েকদিন প্রেম করলে, আবার মন চাইলো যোগাযোগ বন্ধ করে দিলি। তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে দিব? আজ তোর ভাইয়ের সামনেই আমি সব বলবো তুই কতটা বেড়েছিস। আজকাল কেমন চিট করাও শিখে গেছিস। ভয়ে আত্মা শুকিয়ে গেল আমরিনের। 2 দিন ধরে নিবিড়ের সাথে কোনো যোগাযোগ করছে না সে। নিবিড়ের হাতটা জড়িয়ে ধরে বলল, আমার দোষ নিবে? আমার কোনো দোষ নেই। তোমার অ্যাসিস্ট্যান্ট শিপ্রা আপুর সাথে তোমার এত কিসের মেলামেশা? ওই দিন কলেজ থেকে ফেরার পথে আমি দেখেছি উনি তোমার সাথে গাড়িতে ছিল। তুমি ওনার কাছেই যাও, আমার কাছে কি? কথাটা বলতে দেরি হলেও আমরিনের গাল চেপে ধরতে একটুও দেরি করল না নিবিড়। অগ্নিকণ্ঠে বলে উঠল, শিপ্রা আমার অ্যাসিস্ট্যান্ট, বউ না। কাজের সুবাদে বিভিন্ন মিটিংয়ের সাথে যায়। তোর লজ্জা করলো না এমন বাজে ভাবনা আনতে? এই তোর ম্যাচিউরিটি? সামান্য দেখার দোষে তুই আমায় 2 দিন যন্ত্রণা দিয়েছিস। তোকে কঠোর শাস্তি দিব আমি। যন্ত্রণায় ছটফট করবি তুই। আমরিনের গলায় মুখ ডুবিয়ে দিল নিবিড়। সরাতে চেয়েও সরাতে পারছে না আমরিন। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ালো না নিবিড়। আমরিন রবটের মতো দাঁড়িয়ে আছে। নড়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। কি ভাববে আদ্র ও পরিবারের সবাই? কিভাবে ফেস করবে নিজের পরিবারকে? আর এত জলদি বিয়ে? চিন্তিত হয়ে পড়ল আমরিন। তুলি পারবে এটার সমাধান করতে, সেটা ভেবে পা বাড়ালো। ছাদে আড্ডার আসর জমেছে। একপাশে বিভিন্ন খাবার, কোল্ড ড্রিঙ্কস রাখা। রাতের আধারে ছাদে করা লাইটিংয়ে সব কিছু মিলিয়ে বেশ জমজমাট লাগছে। সাগরদের বাসা এটা। ছাদটা বেশ সুন্দর। একপাশে সুইমিং পুলও আছে। তুলি প্রথমবার এমন ছাদ দেখেছে। মুগ্ধ নয়নে অবলোকন করে যাচ্ছে পুরো ছাদটা। বিয়ে শেষে সবাই চলে এসেছে সাগরদের বাসায়। আজ রাতটা আদ্রর পুরো বন্ধুমহল এখানেই কাটাবে। আমরিন ও তুলি যেহেতু তাদের গ্রুপের একটা অংশ, তাই তারাও এখানে। সবাই বসে আড্ডা দিলেও তুলির গলা শুকিয়ে গেছে, তাই পানি খেতে আসলো। আদ্র কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। পানি না পেয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলে 1 ঢোক পান করলো তুলি। সাথে সাথেই মুখটা কুঁচকে ফেলল। মাথাটাও কেমন ঝিম ধরে গেল। পরক্ষণেই আরেকবার মুখে দিতেই ভীষণ মজা পেল। একেবারে পুরোটা সাবার করেই দম নিল। অন্য একটা নিয়ে খেতে লাগলো। মাথায় হাত দিয়ে চিন্তিত মুখে এগিয়ে গেল অন্তু। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, পুরোটা খেয়ে নিলে তুলি? ভাইয়া, আপনার কি যমজ ভাই আছে? ইস, আপনার যমজ ভাইটাকে দেখতে ঠিক আপনার মতো। তুলি উল্টাপাল্টা কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল অন্তু। ভয়ে বেচারার হাতটাও দুর্বল হয়ে পড়েছে। আদ্র যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এসব আদ্র মোটেও পছন্দ করে না। এত বছরের বন্ধুত্বে কখনো আদ্রকে নেশা জাতীয় কিছু পান করতে দেখেনি। এসবের নাম শুনলেও মাথায় রক্ত উঠে যায়। আর সেই জায়গায় তুলি পুরো 2টা বোতল খেয়ে ফেলেছে। তুলি মাতাল স্বরে বলে উঠল,
আমার আদ্র বেবি কোথায় গেল? হুম হুম। জিভ কাটলো অন্তু। আমতা আমতা করে বলল, তুলি, বোন আমার এখান থেকে এক পাও নড়বে না, ঠিক আছে? আমি তোমার জন্য দৌড় দিয়ে লেবু পানি নিয়ে আসছি। অন্তু যেতেই তুলিকে আর পায় কে, ঢুলতে ঢুলতে সবার সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, আমি সবাইকে গান শোনাবো, নাচও দেখাবো। তুলির এমত অবস্থায় চমকে গেল সবাই। আমরিন উঠে আসতেই তুলি ঠেলে আমরিনকে সরিয়ে দিল। কড়া গন্ধে আমরিনের আর বুঝতে বাকি রইল না। সুইমিং পুলের কাছে ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে উঠল আমরিন। আদ্র এখনো উল্টো ঘুরে কথা বলছে, আবারও আটকাতে যাবে এর মধ্যেই তুলি গিয়ে উঠল। লাইনটা গিয়েই চোখের পলক ঝাপটাতে লাগলো। সবাই তো প্রচণ্ড অবাক। ঢুলু ঢুলু পায়ে আদ্রের কাছে গিয়ে দাঁড়ালো। আদ্র পেছন ফিরতে নিজের ওড়নার কিছু অংশ আদ্রের মুখের উপর দিয়ে আবারও গেয়ে উঠল। সত্যি শেষমেশ মেয়েটাকে কেউই বাঁচাতে পারল না। গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চর বসিয়ে দিল আদ্র। রাগে আক্রোশে ফেটে পড়ছে। থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে সুইমিং পুলে পড়ে গেল ধপ করে। বাকি সবাই তো ভয়ে প্রগার পার। অন্তত লেবু পানি রেখেই লুঙ্গি ধরে ফোদর। গরমের মাঝেও সুইমিং পুলের পানিতে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে তুলি। সুইমিং পুলটা ততটা গভীর না। আকস্মিক পড়ে যাওয়ায় পানি নাকের মুখে ঢুকে বেহাল দশা মেয়েটার। তার উপর পানিটা বেশ ঠান্ডা। সারা শরীরে কাঁপুনি ধরে গেছে, দাঁতও কিরমির করছে। অথচ আদ্র, তার যেন কোনো চিন্তা নেই। সে এখনো ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তুলির দিকে। তুলি ভীতি ও নেশাগ্রস্ত ভাব নিয়ে কাঁপতে লাগলো। পুরোপুরি হোশ নেই, তবুও আদ্রের রাগে দৃষ্টি দেখে আত্মা বেরিয়ে যাওয়া অবস্থা। কিছুক্ষণ তাকিয়ে থেকে আদ্র উঠে দাঁড়ালো, পা বাড়ালো তুলিকে ফেলেই। কাঁপতে কাঁপতে তুলি ডেকে উঠল, আমায় নিয়ে যান, ঠান্ডা লাগছে তো। পেছনে না তাকিয়ে আদ্র অসম্ভব রেগে বলে উঠল, তুই আজ সারা রাত পানির মধ্যেই থাকবি, ভুল হোক আর যেভাবে হোক। আমার অপছন্দের কাজ তো তুই করেছিস, এখন আগে শাস্তি ভোগ করে নে, তারপর উঠিয়ে আনবো, নিচের বুকেও ঠকিয়ে রাখবো। আদ্রের কথাটা শ্রবণ হতেই অভিমানে ভরে গেল তুলির মনটা। নেশার রেশ পুরোপুরি কাটেনি, তার মাঝেই অভিমান ঝেঁকে ধরেছে প্রখরভাবে। ঠোঁট উল্টে বিড়বিড় করতে লাগলো, পাষাণ লোক, আমি জানতাম ডাক্তাররা পাষাণ হয়, শক্ত মনের মানুষ হয়, তাই তো মানুষের শরীরের অংশ কাটতেও ভয় পায় না। এইটুকুই তো খেয়েছি, তার জন্য বুঝি উনি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসবে? একবার উঠি, তারপর দেখেন আমি আপনার ধারে কাছেও যাই কিনা। তুলোর মতো নরম আমি, কিন্তু ওই পাষাণ লোকটা আমায় আরো নরম করে দিচ্ছে। এভাবে অনবরত বিড়বিড় করতে লাগলো তুলি। এতক্ষণ আদ্র ছিল তাই ভয়ে চুপসে ছিল। সুযোগ পেয়ে উঠতে লাগলো। সামনে আদ্রকে দেখে পা পিছলে পড়ে গেল সুইমিং পুলে। এবার রাগে জেদে কেঁদে দিল। তীক্ষ্ণ নজরে তাকালো আদ্র। গম্ভীর স্বরে কাছে আসার জন্য ডাকলো। ভয়ে ভয়ে একদম কর্নার ঘেঁষে দাঁড়ালো তুলি। নিজের হাতের গ্লাসটা এগিয়ে দিল আদ্র। কাপা কাপা হস্তে তুলি গ্লাসটা হাতে নিয়ে জিজ্ঞাসাসূচক চাহনি নিক্ষেপ করলো আদ্রর লাল রাঙা হয়ে ওঠা আখিদ্বয়ের দিকে। লেবু পানি পুরোটা খাবে, যদি একটুও থেকে যায় তবে আমি তোমায় কাঁচা গিলে খেয়ে ফেলবো। ধরফর করতে লাগলো তুলির বুকটা। মন তৎক্ষণাৎ বলে উঠল, তুলি, তোর ডাক্তার সাহেব রাক্ষস, তাড়াতাড়ি খেয়ে ফেলবন, নয়তো তোকে চিবিয়ে খেয়ে ফেলবে রাক্ষসটা। বিলম্ব না করে তড়িঘড়ি করে শরবত খেয়ে নিল তুলি। পরক্ষণে চোখ মুখ খিচে নিল। ওয়াক শব্দ করতেই হাতটা টেনে দ্রুত পানি থেকে তুলে আনলো আদ্র। ছাদের কিনারায় নিয়ে পেছন থেকে তুলির শরীরের লেপ্টে থাকা ভেজা শাড়ি ভেদ করে মসৃণ পেটে হাতটা চেপে ধরতেই গড়গড় করে বমি করে দিল তুলি। ক্লান্ত হয়ে পেছন থেকে মাথা হেলিয়ে দিল আদ্রর বুকে। পকেট থেকে রুমাল বের করে তুলির
মুখটা মুছে দিল আদ্র। অন্য হাতটা এখনো তুলির খালি পেটে স্থির। তুলির ভেজা চুলের পানিতে আদ্রর সাদা শার্টটা ভিজে যাচ্ছে। ভেতর থেকে এলোমেলো হয়ে পড়ছে আদ্র। অস্থির অনুভব হচ্ছে। তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে আনলো পেট থেকে। বুকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে তুলিকে একদম নিজের সাথে মিশিয়ে নিতে। অবাধ্য মনকে সায়না দিয়ে তুলিকে কোলে তুলে নিজের বুকে আগলে নিল। ভীষণ রাগ লাগছে মেয়েটার প্রতি, কিন্তু রাগের চেয়েও অন্যরকম অবাধ্য অনুভূতি জোড়া হচ্ছে আদ্রর মনে। তুলির ভেজা স্নিগ্ধ চেহারা ভীষণ টানছে তাকে। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে। কোনোভাবেই ভুল করতে পারবে না সে। ক্ষণিকের একটা ভুল এত বছরের অপেক্ষার কাছে যেতে যাবে। তুচ্ছ হয়ে পড়বে বহু যন্ত্রণা সয়ে প্রহর গুনা সময়গুলো। চক্ষু সামনের দিকে স্থির রেখে হাঁটতে লাগলো আদ্র। তুলির ঠান্ডায় আদ্রর বুকে গুটোসুটি মেরে রইল। ইডিয়েট একটা। আন্টির কাছে জোর গলায় বলেছে আন্টি বিয়ে বাড়িতে লুঙ্গি পরলে আমার মধ্যে একটা জামাই জামাই ফিলিংস আসবে। শ্বশুর বাড়িতে গিয়ে তো লুঙ্গি পরিনি, আজ না হয় আপনাদের বাড়িতেই পরবো। আন্টি যদি জানতো তুই অফিস বন্ধ করতে ভুলে যাস, তাহলে উনি তোর লুঙ্গি দেওয়ার আগেই হয়তো 100 বার চিন্তা করতো, পরার পর আর লুঙ্গিটা দিত না। তোর কাছে যে আমি কেন বিয়ে করেছি, আমার মান সম্মান ধুলা মিশিয়ে দিয়েছে। এখন কি শর্ট প্যান্ট পরেই থাকবি নাকি লুঙ্গিটাও খুঁজে আনবি অন্ত? মাথায় হাত দিয়ে কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলে উঠল পায়েল। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। লুঙ্গি আঁকড়ে ধরেও জায়গাটা জায়গায় রাখতে পারল না অন্ত। লুঙ্গি কোথায় তাও জানে না বেচারা। ভাগ্যিস নিচে 3/4 প্যান্ট ছিল, নয়তো আজ নিশ্চিত পায়েল গলায় ফাঁস দিত। নিজের না, অন্তর। দাঁত কেলিয়ে সবার সাথে দাঁড়িয়ে রইল অন্ত। সাগর শব্দ করে হেসে দিল। বইন পোলারা যে জানতা লইয়া ফিরাইছে, এরাই তো বেশি। তুই পইরা আসস এখনো লুঙ্গি লইয়া। নিজে তো বেঁচে ফিরেছে, কিন্তু তুলি, আমার তো ওর জন্য কান্না পাচ্ছে রে। সব দোষ তোদের, এক একটা এত অসভ্য তোরা। আজ তো রিমিকে আমি বলবো তোকে যেন বাসর ঘরে কঠিন শাস্তি দেয়, তোর ঠাই যেন মেঝেতেই হয়। কটমট করে বলল পায়েল। সাগর মুখটা কাচুমুচু করে জবাব দিল। এভাবে হুমকি দাস কেন পায়েল? তুই ভালোই তো জানোস রিমির রাগকে আমি কতটা ভয় পাই। তুলির কিছুই হবে না, আদ্র ভালোবেসে শাস্তি দিবে। কথাটা বলেই হি হি করে হেসে উঠল সাগর, সাথে অন্তুও। ফোঁস করে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল পায়েল। আমরিন আতঙ্কিত হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। তার আতঙ্কের কারণ তুলির জন্য নয়, নিবিড়ের জন্য। কারণ নিবিড় অগ্নিদৃষ্টিতে তাকিয়ে তার দিকে। ছেলেটা সকাল থেকেই রাগী চোখে তাকাচ্ছে তার দিকে। আদ্রকে ছাদে সিঁড়ি দিয়ে নামতে দেখে সবাই দ্রুত পায়ে হেঁটে লুকিয়ে পড়ল। তুলিকে নিয়ে 2 তলায় এসে আদ্র তেজি কণ্ঠে বলে উঠল, লুকিয়ে কি আর পাবি অন্তু? লুঙ্গি সিঁড়িতে পড়ে আছে, তুলে আনিস। তোর সাথে হিসাব নিকেশ পরেই হবে। মুখটা চুপসে গেল অন্তুর। এক এক করে বের হয়ে আসলো সব। আদ্র কথা না বাড়িয়ে তুলি আমরিনের জন্য নির্ধারিত রুমে নিয়ে আসলো তুলিকে। সবগুলো ওকে দিতেই দরজাটা লাগিয়ে দিল প্রচণ্ড জোরে। আমরিন সামনে থাকায় ভয়ে পড়ে যেতেই নিবিড়ের বুকে গিয়ে ঠেকল। বড় বড় শ্বাস ফেলতে লাগলো। কানের কাছে ধীর কণ্ঠে নিবিড় বলে উঠল, আমার বুকটা তোমার বাপের দিনের কেনা সম্পদ না। এভাবে আমার বুকে পিঠ ঠেকিয়ে নিঃশ্বাস না ফেলে সোজা হয়ে দাঁড়াও। কথাগুলো কর্ণকুহর হতেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আমরিন। নিবিড়ের কণ্ঠে রাগের ছাপ কিছুটা দূরে সরে আসলো। রাগ হোক না হোক, একটা চাপা অভিমান কাজ করছে আমরিনের মনের গহীনে। নিবিড়ের মুখে উচ্চারিত কথাগুলো হৃদয়ে রক্তক্ষরণ করছে। সবাই চলে যেতে নিলে হুট করে দরজা খোলার আওয়াজে থমকে গেল। আদ্র ডেকে উঠল আমরিনকে। তড়িঘড়ি করে পা ফেলে ভাইয়ের কাছে গেল আমরিন। আন্টির কাছ থেকে আরেকটা শাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি ভেজা কাপড় পাল্টাতে হবে। কথাটা বলেই তুলির কাছে চলে এলো আদ্র।
তুলির পায়ের তলায় নিজের হাত ঘষতে লাগলো। রাগের বশে মেয়েটাকে কষ্ট দিয়ে এখন দ্বিগুণ কষ্ট পাচ্ছে। পায়ে আদ্রর ছোঁয়া অনুভব করলেও কিছু বলতে ইচ্ছে করছে না তুলির। মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। আমরিন সুতি একটা শাড়ি হাতে নিয়ে দৌড়ে এলো। দরজার কাছে এসেই থমকে গেল। চোখে ফুটে উঠল অবাকতা। একটা ছেলে কতটা ভালোবাসলে এমনটা করতে পারে? আজকাল যেখানে মানুষ নত হতেই চায় না, সেখানে তার প্রচণ্ড কঠোর ভাইটা কেমন অস্থির হয়ে পড়েছে ছোট্ট একটা মেয়ের জন্য। দরজায় টোকা দিল আমরিন। আদ্র তুলির চুল মুছে দিতে দিতে বলল, তাড়াতাড়ি আয় আমরিন, তোর ভাবির কাপড়টা পরিবর্তন করে দে, আমি বাইরে দাঁড়াচ্ছি। দ্রুত পা চালিয়ে বাহিরে চলে গেল আদ্র। আমরিন সেথায় জমে রইল। তার ভাই কি বলল? তোর ভাবি? একরাশ ভালো লাগায় ছেয়ে গেল আমরিনের মনটা। সে তো কোনোদিনও তার চেয়ে 3 মাসের ছোট মেয়েটাকে ভাবি বলে সম্বোধন করার কথা ভাবেনি বললে ভুল হবে। এটা তো কখনো তার মনে জাগেনি। তোর ভাবি শব্দটা আমরিনের মনে অন্য ধরনের অনুভূতি জাগিয়ে তুলছে। 2 দিন পর এই পিচ্চি মেয়েটা সত্যি তার ভাবি হবে। তবে এখন থেকে ডাকতে কি দোষ? আমরিন ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, একটু কষ্ট করে উঠি তারা ভাবি, শাড়িটা পরিয়ে দিই। তুলির পরিপূর্ণ হুঁশ না থাকলেও আমরিনের মুখে ভাবি ডাক শুনে স্তব্ধ হয়ে গেল। দুর্বল শরীর নিয়ে উঠে বসল। ঝটপট করে শাড়িটা বদলে দিতে শুরু করলো আমরিন। মুখে প্রস্ফুটিত হাসি নিয়ে বলে উঠল, ভাইয়া এসব ছাইপাশ খাওয়া একদম পছন্দ করে না, তাই রাগে চোটে থাপ্পড় মেরে দিয়েছে। আমার ভাইকে কখনো ভুল বুঝবি না দয়া করে। মানুষটা অত্যন্ত রাগী স্বভাবের হলেও তোর বেলায় নিতান্তই দুর্বল। আজকাল ভাইয়াকে দেখলেই মনে হয় উনি বোধহয় তোকে ছাড়া নিঃশ্বাসটুকুও নিতে পারবে না। নিশ্চুপ হয়ে রইল তুলি। আসলে তার কাছে সবকিছু যেন আবছা লাগছে। কিছু সময়ের ব্যাপার হলেও ঘটে যাওয়া কিছু কিছু মুহূর্ত যেন অস্পষ্ট। নেশা জাতীয় ড্রিঙ্কস খেয়ে ফেলেছে সেটা মনে আছে। আদ্র থাপ্পড় খেয়ে টালমাটাল হয়ে পানিতে হাবুডুবু খেয়েছে, তাও চোখের পাতায় অস্পষ্ট। কিছু বলতে যেও বলতে পারছে না তুলি। শরীরটা খারাপ লাগছে। আর না পেরে বিছানায় বসে পড়ল। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড়। সাগরের মাকে খুঁজতে খুঁজতে কিচেনের দরজায় এসে দাঁড়ালো আদ্র। দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করতেই হাসি মুখে এগিয়ে এলেন তিনি। আদ্র, তুমি কিচেনে? কিছু লাগবে বাবা? আমি কি আপনার কিচেনটা ইউজ করতে পারি আন্টি? অবশ্যই করতে পারো, কিন্তু কিছু লাগলে আমায় বলো, আমি বানিয়ে দিব। আপনার কষ্ট করতে হবে না আন্টি, আপনি অনেক কাজ করছেন, সন্ধ্যা থেকেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু না পেলে আমায় জানাবে। সম্মতি জানিয়ে আদ্র জলদি করে ফ্রিজ থেকে দুধ বের করে চুলোয় বসিয়ে দিল। ভেজিটেবল স্যুপ বানানোর জন্য কিছু শাকসবজি বের করে দিল। 10 মিনিটে কাজ শেষ করে স্যুপ ও 1 গ্লাস দুধ নিয়ে রুমে আসলো। আমরিন বসে আছে তুলির পাশে। তুলি ঘুমিয়ে পড়েছে। আদ্রকে দেখে বের হয়ে গেল আমরিন। বাহির থেকে দরজাটা চাপিয়ে গেল। তুলির মলিন চেহারাটা দেখে ক্ষতবিক্ষত হতে লাগলো আদ্রর হৃৎপিণ্ড। পাশে বসে ঘুমন্ত তুলিকে টেনে নিল নিজের বুকে। নড়ে উঠল তুলি। বহু কষ্টে চোখ দুটো মেলে চাইল আদ্রর চেহারার দিকে। আরেকটু টেনে নিজের সাথে জড়িয়ে ধরল আদ্র। দুধের গ্লাসটা মুখে ধরতেই অর্ধেকটা খেলো তুলি। স্যুপটাও যত্ন করে খাইয়ে দিল আদ্র। তুলির নেশার রেশ কেটে গেলেও আদ্রর প্রতি আসক্তি গ্রাস করে নিচ্ছে তাকে। আদ্রর চোখে মুখে অস্থিরতার ছাপ তুলির ঝাপসা চোখে ভেসে উঠছে, যার দরুন ভালোবাসাময় অনুভূতির উদয় হচ্ছে তুলির বিক্ষিপ্ত মনে। দুর্বল গলায় মিনমিন করে বলল, আপনি কোথাও যাবেন না আদ্র, আমার পাশেই থাকবেন সব সময়। কথাটা শেষ করে অচেতন মনে আদ্রর ডান হাতটা টেনে নিল তুলি। নিজের মাথা আদ্রর হাতে রেখেই পাড়ি জমালো ঘুমের দেশে। সময়ের ব্যবধানে জমে যাওয়া ক্ষণিকের কষ্টের মাঝেও মৃদু হাসি ভেসে উঠল আদ্রর ঠোঁটের কোণে।
অপলকভাবে চেয়ে রইল তুলির শ্যামবর্ণ মুখশ্রীর দিকে। তুলির চোখের পাপড়িগুলো বড় বড়, যা প্রথম দেখায় আদ্রর মনে শিহরণ জাগিয়েছিল। নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া এঁকে দিল তুলির দু চোখের পাতায়। অন্য হাত দিয়ে আঁকড়ে ধরল তুলির এক হাত, মুষ্টিমেয় নিয়ে শুকনো একটা চুমু খেল। আমরিন রুমে ঢুকতে নজর পড়ল তুলির মাথার নিচে থাকা আদ্রর হাতটা। ঘুমাবে না ভাইয়া? সারা রাত তো বিয়েতে ছিল। খাটের সাথে একটু হেলান দিয়ে বসলো আদ্র। তুলি যেন ঘুম না ভেঙে যায়, তাই ধীর কণ্ঠে বলল, আমি এভাবে এখানে থাকলে তোর কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই ভাইয়া, কিন্তু সারা রাত তোমার হাতটা এভাবে রাখলে তো কষ্ট হবে তোমার। যে হাত আমার তুলাকে আগলে রাখতে পারবে না, সে হাত দিয়ে আমি কি করব? সব যন্ত্রণা সহ্য করে মেয়েটাকে একটুখানি সুখ দিতেও রাজি আমি। অভিভূত হলো আমরিন। এত ভালোবাসতে পারে কেউ কাউকে? কই, সে তো নিবিড়কে এমন করে ভালোবাসতে পারেনি। তার ভাইয়ের মনে এত ভালোবাসা জমে আছে এই মেয়েটার জন্য। এই মুহূর্তে আমরিনের মনে হচ্ছে তুলি নামক মেয়েটা তার ভাইয়ের প্রাণভ্রমরা, ঠিক রূপকথার গল্পের মতো। মানুষ ভালোবাসায় কতটা দুর্বল হয়ে যায়, কতটা বেহায়া প্রকৃতির হয়ে ওঠে, নিজের অস্তিত্ব, শান্তি, অনুভূতি, সুখ নির্বিশেষে নিজেকেও বিলিয়ে দেয় অনায়াসে। আচ্ছা, নিবিড়ও কি এমন করে ভালোবাসবে তাকে? বাসবে কি? বাসেই তো, তবু তার ভাইয়ের মতো করে নয়। আদ্রর মতো কোনো প্রেমিক পুরুষ দেখা হয়নি আমরিনের। আমরিনের খুব করে বলতে ইচ্ছে করছে, তুলি তুই সার্থক, কারণ আমার ভাইকে পেয়েছিস তুই। কিছুই করিসনি, তবু চেয়ে দেখ, আমার ভাইয়া দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে তোর ভালোবাসায়। স্নিগ্ধ এক সকাল, রুমে শীতল বাতাস প্রবাহমান। তুলি চোখের পলক ঝাপটিয়ে ভালোভাবে নেড়ল। নিজের হাতটা টান দিতেই অনুভব করল হাতটা কেউ ধরে রেখেছে। স্পর্শটা তুলির অনুভবে মিশে আছে, তাই বুঝতে কষ্টকর হলো না। চোখ উপরের দিক করতেই মাত্রারিক্ত চমকে গেল। কিছুটা সংকোচ নিয়ে চোখ ফিরিয়ে নিল। আদ্র তার দিকেই এক নজরে তাকিয়ে উঠে বসল তুলি। মাথার নিচে আদ্রর ছিল বুঝতে পেরেই আরেক দফা চমকে গেল। উৎকণ্ঠা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি আপনার হাতে মাথা রেখে ঘুমিয়েছি সারা রাত? কিছু বলল না আদ্র। উঠে দাঁড়ালো নিঃশব্দে। একটু ঝুঁকে তুলির ললাটে চুমু খেলো আলতো করে। চুলে হাত বোলাতে বোলাতে বলল, ঘুমের ঘরে তুমি শুধু নিজেই এলোমেলো হওনি, এলোমেলো করে দিয়েছ আমাকেও। স্তম্ভিত হয়ে বসে রইল তুলি। আদ্রের কথা মানে বুঝতে না পেরে কিছু বলতে যাবে তার আগেই আদ্র যেতে যেতে বলে উঠল, লেহেঙ্গাটা পরে তাড়াতাড়ি চলে আসো, বাসে যেতে হবে তো। মাফ করে দে ভাই, আমি আর জনমেও বিয়ে আনবো না। আজ তোরে পাক্কা কথা দিলাম, ছেড়ে দে ভাই আদ্র। তোর মতো বলিষ্ঠ পোলা আমার এমন চাপে ধরলে পায়েল জামাই হারাকবো। পায়েলের জন্যই ছেড়ে দে দয়া কইরা। অন্তুর পিঠ থেকে হাতটা সরিয়ে আনলো আদ্র। একটু আগে এসে হামলা চালিয়েছে বেচারা অন্তুর ওপর। গম্ভীর স্বরে বলল, নেক্সট টাইম যদি আর একই কাণ্ড করেছিস, তাহলে পায়েলরে অন্যখানে বিয়ে দিয়ে দিব। আরে না, কি কস? জীবনেও করবো না। পায়েল তো আমার একটা মাত্র বউ, আমার পরাণ পাখি। অন্তুর কথা শুনে উচ্চ শব্দে হেসে উঠল সবাই, কিন্তু তুলির মুখে হাসি নেই। একপাশে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। আদ্র সাগরের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সাগরও রিমি আসলো পিছু পিছু। গাড়ির কাছে এসে হালকা হাসলো রিমি। আদ্রর দিকে এক নজর চেয়ে সাগরের হাতে নিজের হাতটা রাখলো। আদ্র তুলি দুজনকে উদ্দেশ্য করে বলে উঠল, তোদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা। আমাদের বেশি অপেক্ষা করাবি না। কখনো তোকে কাঁদতে দেখিনি আদ্র, তবে খুব শীঘ্রই তোর চোখে আনন্দের অশ্রু দেখতে চাই। তুলিকে তোর অর্ধাঙ্গিনী হিসেবে তোর পাশে দেখতে চাই। কখনো এই মানুষটাকে ছাড়বে না তুলি, তাহলে জীবনে পস্তাবে তুমি। আদ্রকে ভালোবাসার মানুষের অভাব নেই, অথচ দেখো তুমি আগে তাকে ভালোবাসতে না, তবুও সে তোমাকেই বেছে নিয়েছে। সুখী হও তোমরা।
রিমির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সবার অগোচরে মুছে নিল। সাগর কানের কাছে মৃদুস্বরে বলল, তোমার এক ফোঁটা অশ্রু আমায় পাহাড় সম যন্ত্রণা দিচ্ছে। সাগরের বাহু জড়িয়ে ধরল রিমি। বাকি সবাই চলে গেল বিদায় জানিয়ে, কিন্তু যাওয়ার আগে আদ্রর বলা, গোপনে সবাই স্যাক্রিফাইস করে যেতে পারে না। রিমি, তুই পেরেছিস। তুই কি বুঝতে পেরেছিস? এটা তোর একটা বিশেষ গুণ। এই গুণটা সবার হয় না। তোর এই গুণটা সত্যি সত্যি আমায় বিবাহিত করেছে শুরু থেকে। এই কথাটা ভীষণ প্রশান্তিতে ছুঁয়ে দিচ্ছে রিমিকে। ভালোবাসা পাওয়া হয়নি, কিন্তু কোনো একটা কারণে ভালো লাগার জায়গায় তো ঠাঁই হয়েছে। এটা রিমির জন্য অনেক বড় পাওয়া। চুপটি করে রুমে বসে আছে তুলি। সাগরদের বাসা থেকে আসার পর একবারও সম্মুখীন হয়নি আদ্রর। হয়নি বললে ভুল হবে, ইচ্ছে করেই যায়নি। গাড়ি থেকে নেমেও আদ্র পিছু ডেকেছিল, কিন্তু না শোনার ভান ধরে চলে এসেছে। দুপুরে নিচেও যায়নি খাবার খেতে। আসার পর থেকেই লুকিয়ে বেড়াচ্ছে আদ্রর কাছ থেকে। সন্ধ্যার প্রহর চলছে, আকাশে রক্তিম আভার মেলা। তুলির চক্ষুদয়ে আতঙ্ক বিরাজমান। আদ্রর দু চোখে গোধূলিবেলার আকাশটার মতো রক্তিম বর্ণের ছড়াছড়ি নয়, বরং মাত্রাধিক কষ্টের ছাপ। আমার বিরুদ্ধে তোমার মনের কোণে যদি জমে থাকে অজস্র অভিমান, তবে সেটা অতি যত্ন সহকারে ভেঙে দেবো আমি। সবটুকু নিঃশেষ করে দিয়ে আবারও তোমাকে ফেলবো আমার প্রেমের মোহতে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল আদ্র। তুলি বরাবরই নিশ্চুপ। তবে আদ্রর বলা কথাগুলো মস্তিষ্কে তরঙ্গিত হতেই হৃদয়ে উথাল পাথাল ঢেউ গর্জে উঠছে। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছে না। সবকিছু যেন গলায় আটকে যাচ্ছে। আদ্রর অসহায় দৃষ্টি মাথা নিচু করে বসে থাকা তুলিতেই নিবদ্ধ। মেয়েটার অস্থিরতা চোখের দিকে না তাকিয়েও আদ্রর মনের কোণে দৃশ্যমান। তুলির মাঝে অভিমানের ছাপ দেখতে পাচ্ছে না, বরং দেখতে পাচ্ছে এক মুঠো অস্থিরতা, অস্বস্তি। দুপুর থেকে অভিমান ভেবে তুলির নিকট উপস্থিত হলেও এখন ব্যাপারটা অন্যরকম ঠেকছে। আদ্রর বিচক্ষণ মস্তিষ্ক ধারণ করছে তুলি অভিমানী নয়, বরং কোনো কারণে লজ্জিত। ধীরে ধীরে নিজের হাতটা দিয়ে তুলির হাতে স্পর্শ করল। কেঁপে উঠল তুলি। চেপে ধরল আদ্রর হাতটা শক্ত করে। সকাল থেকে বৃতৃষ্ণায় অশান্ত হওয়া মনটা নিমিষেই এক ফোঁটা বৃষ্টির পানির মতো ঠান্ডা ছোঁয়া পেয়ে শান্ত হয়ে গেল। প্রিয়তমের হাতটা আঁকড়ে ধরে নিজেকে লজ্জা থেকে নিবারণ করল। আদ্রর স্পর্শে আজ কোনো লজ্জা হচ্ছে না তুলির। এই হাতটা যেন তুলিকে শান্ত করার জন্য, আশ্বস্ত করার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন হাতটা কিভাবে ফিরিয়ে দেবে তুলি? আঁকড়ে না ধরলে যে নিজেই ধুকে ধুকে মরবে। অন্য হাত দিয়ে তুলির থুতুনি ধরে মুখটা উপরে তুলে নিজের চক্ষুদয়ে স্থাপন করল আদ্র। সুরসুর করে শীতল ঢেউ আছড়ে পড়ল আদ্রর বক্ষপিঞ্জরে প্রবলভাবে। তুলির দুগাল ছেয়ে আছে রক্তিমার গাঢ় প্রলাপ। শুকিয়ে থাকা ঠোঁটে লজ্জাতুর সরু হাসির রেখা। কি আশ্চর্য! মেয়েটা এমন রূপ ধারণ করে রেখেছে কেন? কোথায় অভিমান আর কোথায় লজ্জালু এই সৌন্দর্য? আদ্র নিজেকে পাগল পাগল লাগছে। তুলির মুখশ্রীতে ফুটে থাকা রূপ আদ্রকে অসম যন্ত্রণা দিচ্ছে। হৃদস্পন্দন ক্ষণে ক্ষণে অস্বাভাবিক হয়ে পড়ছে। থুতনি থেকে তড়িৎ বেগে হাতটা সরিয়ে নিল আদ্র। তুলির হাতের ভাঁজে আবদ্ধ থাকা হাতটাও ছুটিয়ে নিয়ে বড় বড় পা ফেলে চলে এলো ব্যালকনিতে। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। অন্তর্জুড়ে থাকা অনুভূতিগুলো এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে। উত্তপ্ত একটা শ্বাস ছেড়ে বহু বিড়ম্বনা কাটিয়ে নিজেকে সামলে নিল আদ্র। গলার স্বরটা নিচু রেখে বিড়বিড় করল, তুমি আজকাল বড্ড সর্বনাশী রূপ ধারণ করেছে তোলা। প্রতি মুহূর্তে পড়াচ্ছ আমাকে তোমার প্রেমের জালে।
হতবাক হয়ে মূর্তির ন্যায় স্থির হয়ে রইল তুলি। আচমকা আদ্রর এহেন আচরণ তার মনের প্রতিটি ভাঁজে ভাঁজে বিষাদ ছড়িয়ে দিল। আদ্র কি রেগে গেল? সকাল থেকে তার সম্মুখীন না হওয়ায় কি এরূপ আচরণ? রেগে গেল তো হাতটা আঁকড়ে ধরত না। তবে তবে হুট করে কি হয়ে গেল? উঠে দাঁড়ালো তুলি। ব্যালকনিতে এসে আদ্রর পাশে দাঁড়ালো। কণ্ঠে দৃঢ়তা এনে প্রশ্ন করল। কি হয়েছে? চোখের পলকে তুলিকে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো আদ্র। দুপাশে দুহাত রেখে তুলিকে আবদ্ধ করে নিল নিজের মাঝে। হকচকে উঠল তুলি। প্রচণ্ড বেগে কেঁপে উঠল হৃৎপিণ্ড। বুকে হাতুড়ে পিটার শব্দ হতে লাগলো। আদ্রর আকস্মিকভাবে করে বসা কাণ্ডগুলো তুলির অন্তরে ঝড় তোলে। শুকিয়ে যায় কণ্ঠনালী। আদ্র স্পর্শ করেনি, তবু রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জেগে উঠছে। মানুষটা সামান্য একটু কাছে থাকলেই তুলির কাঁপুনি শুরু হয়ে যায়। ছোট্ট মনটা অনুভূতিগুলো ঠিক সামলে উঠতে পারে না। কিছুটা কঠিন স্বরে আদ্র বলে উঠল। তোমার কি হয়েছে? অভিমান তো নেই আমার প্রতি, তা তোমার চোখ ধরে জানান দিচ্ছে। তাহলে আসার পর থেকে আমাকে তোমার সান্নিধ্য থেকে কেন বঞ্চিত করছো? অতিশয় জড়তায় আদ্রর চোখ থেকে চোখ সরিয়ে এদিক ওদিক নজর দিতে লাগলো তুলি। আদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে তুলির পানে। কি হলো? তাকো এদিকে। আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছ কেন তোলা? নিশ্চুপ হয়ে কিছুটা স্থিতিশীল হলো তুলি। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ফুলতে লাগলো। আসলে আদ্র, এটুকু বলে আবারও মৌনতা পালন করতে লাগলো। কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে তাকালো আদ্র। নিজের এক হাত দিয়ে তুলির কোমরের এক পাশে হাত রেখে অত্যাধিক জোরে অতি কাছে টেনে নিল। বিস্মিত হয়ে উঠল তুলি। হঠাৎ করে আদ্রর স্পর্শ কোমরে পেয়ে শিউরে উঠল পুরো দেহ। আদ্রর বুকে হাত রেখে এক পলকে তাকিয়ে রইল নীলবর্ণের নেশা মিশ্রিত দু চোখে। থেমে গেলে কেন? দীর কণ্ঠস্বর শুনে আদ্রর চোখের নেশা রেশ কেটে গেল তুলির। নিচু স্বরে জবাব দিল। গতকাল সাগর ভাইয়াদের বাড়িতে আমি নেশার ঘুরে যা করেছি তা আজ আমৃতদের কাছ থেকে জানতে পেরে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি আপনার সাথে যা করেছি তার জন্য সত্যি লজ্জিত। আমি লজ্জায় ভীতি আমায় ঘিরে ধরেছিল। তার জন্যই আসার পর থেকেই ঠুনকো একটা কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছিলে, রাইট? মাথা ওপর নিচ করে হ্যাঁ বোধক বুঝালো তুলি। সাথে সাথেই তুলির দিকে ঝুঁকে পড়ল আদ্র। নাকে নাক ঘষতেই আদ্রের বুকে সজোরে আঁকড়ে ধরল তুলি। তুলির নখ বিচ্ছে, তবুও কোনো পরোয়া নেই আদ্রর। কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল। এত কেন লজ্জা তোমার? এই লজ্জা তো আমার দম নিয়েই ছাড়বে। তুমি রাগ করার বদলে লজ্জায় লুকিয়ে রইলে। রাগ কেন করব? আমি যা করেছি তার নেশার ঘরে হোক আর চেতনায় খারাপ কাজ করেছি, তাই আমাকে শাসন করার পুরো অধিকার আপনার আছে। আপনার আগেই তো আমার মনে ভালোবাসার প্রথম অনুভূতি জাগিয়েছিল। যেদিন আপনার রাগী ফর্সা মুখটা দেখেছিলাম সেই দিনই এক অচেনা অনুভূতি জড়ো হয়েছিল আমার মনের কুঠিরে। কালকের কাণ্ডে অস্বস্তির পর কিছুই নেই, বরং আমি দুঃখিত। রাগ সামলাতে না পেরে তোমাকে চর বসিয়ে দিয়েছে। আমাকে সম্পূর্ণ কথা বলতে আদ্রকে বাধা প্রদান করল তুলি। নিজের নরম হাতটা দিয়ে আদ্রর মুখে কলুক এঁটে দিল। তুলির নরম হাতের ছোঁয়া ঠোঁটে পেতেই দু চোখ বুজে নিল আদ্র। তুলি আদ্রর দিকে নিষ্পলক চোখে চেয়ে বলল। আপনি কখনো ক্ষমা শব্দটা উচ্চারণ করবেন না, এতে আমি খুব কষ্ট পাবো। যদি আমায় কখনো ভুলেও কষ্ট দেন তাহলে নিজের ভালোবাসা দিয়ে সবটুকু দূর করে দেবেন, টেনে নেবেন আমাকে পরম শান্তির স্থানে। ঠোঁট থেকে হাতটা টেনে নিয়ে একটা চুমু খেলো আদ্র। জমে থাকা অনুভূতিগুলো আনন্দ অশ্রু হয়ে ভিড় জমালো তুলির চোখের কার্নিশে। হাতটা মুঠোয় পড়ে নিল আদ্র। চোখের কার্নিশে জমে থাকা জল কিন্তু আমার বুকে আছড়ে পড়বে কষ্ট হয়ে, কোনোভাবেই যেন গড়িয়ে না পড়ে। অন্য হাত দিয়ে তুলি তাড়াতাড়ি করে জলটুকু গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। মুচকি হাসলো খানিকটা।
আদ্রর ঠোঁট দুটো প্রসারিত হলো। খুব খিদে পেয়েছে তুলা। আদ্রর মলিন কণ্ঠ শুনে প্রচণ্ড অবাক হলো তুলি। চোখ ছোট ছোট করে বলে উঠল, খিদে পেয়েছে মানে? দুপুরে খাননি? খাইনি। যেখানে আমার তুলা অনাহারে ভুগছে সেখানে আমি খেয়ে পেট ভরিয়ে নিব, সেটা ভাবলে কি করে? বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো তুলি। কোনো কিছু না বলে আদ্রর শক্ত হাতটা টেনে পা বাড়ালো নিচে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু থেমে যেতে হলো আদ্রর বলিষ্ঠ হাতের টানে। সম্মুখে এসে দাঁড়াতেই আদ্র ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আমার তোমার কোমল ঠোঁটের স্পর্শ চাই। আদ্রের আবদারে মুহূর্তেই ক্ষণিকের জন্য হৃদস্পন্দন থেমে গেল তুলির। পা দুটো জমে গেল বরফের মতো। এক পা নাড়ানোর শক্তি পাচ্ছে না। লজ্জার ছাপ ফুটে উঠল মুখে। আপন মনেই উচ্চারণ করল, এভাবে কেউ বলে আদ্র? ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে কিছুক্ষণ ঠোঁট চেপে রাখল। ভীত স্বরে জিজ্ঞেস করল, কোথায় দিতে হবে? একটু বলে তুলি ভারী একটা নিঃশ্বাস ছাড়ল। জিজ্ঞেস করতেই যেন তার শ্বাস আটকে যাচ্ছিল, গলাটাও কাঁপছিল। আদ্র শুকনো হেসে বলল, তোমার ইচ্ছা। বিলম্ব করল না তুলি। দ্রুতবেগে হেঁটে এসে নিজের সবটুকু লজ্জা দূরে ঠেলে দিয়ে আদ্রর পায়ের ওপর পা রাখল। পিছন থেকে দুহাতে আদ্রর গলা জড়িয়ে ধরে নাগাল না পেয়ে অভিমানী কণ্ঠে বলল, দেখতেই পাচ্ছেন, আর একটু উঁচুতে তুলতে হবে আমায়, তাহলে মুখে কেন বলতে হচ্ছে? প্রত্যুত্তর করল না আদ্র। কোমর জড়িয়ে তুলিকে একটু উঁচু করতেই তুলি নিজের নরম ওষ্ঠধয় চেপে ধরল আদ্রর কপালে। সাথে সাথেই সরিয়ে আনলো না, বরং আরেকটু গভীরভাবে চুমু খেল। আদ্রর কোনো রেসপন্স নেই। ভেতরে তুফান শুরু হলেও বাহিরে শীতলতা। কোনো কথা না বলেই তুলিকে নামিয়ে দিল। তুলিও অভিশঙ্কায় নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। এক দৌড়ে নিচে চলে আসলো। সেখানে দাঁড়িয়ে থাকলে তো জড়তায় তলিয়ে যেত। আদ্র নিঃশব্দে নিচে নেমে এলো। নিচে আসতেই তুলির চোখ গেল ড্রয়িং রুমে। রাদীপ সাহেব ও সাইরা বেগম বসে বসে কথা বলছেন। তুলি তাদের দিকে এগিয়ে গেল, নম্র স্বরে বলল, চা খাবেন খালু? হালকা হাসলেন রাদীপ সাহেব। হাসি বজায় রেখেই বললেন, শুনেছি তোর হাতের চা নাকি দারুণ হয়। খেতাম, তবে সেটা খালু না বলে বাবা বলে সম্বোধন করলে। তীব্র অবাকতা আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিল তুলিকে। বুকটাও ঠোক করে উঠল। চোখে অশ্রুকণার ভিড় জমালো। কতগুলো বছর ধরে বাবা মা ডাকতে পারে না সে। আজ রাদীপ সাহেবের মুখে বাবা ডাকতে হবে শুনে আনন্দের চেয়ে তুলির যন্ত্রণাটাই বেশি হচ্ছে। এটা সেই যন্ত্রণা নয় যে যন্ত্রণায় তুলি ব্যথিত হবে। এটা না চেয়েও পেয়ে যাওয়ার যন্ত্রণা। অদ্ভুত হলেও তুলির জন্য তাই সত্য। কিছুটা ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, চা খাবেন আব্বু আম্মু? দুজনেই এক গাল হেসে বললেন, খাবো মা। ডাইনিং রুমে দাঁড়িয়ে সবটা দেখল আদ্র। বাবার প্রতি জমে থাকা অভিমানগুলো হালকা সরে যেতে লাগলো। সেদিনের পর বাবার মুখোমুখিটাও হয় না। অভিমানে নয়, নিজের করা আচরণে অনুতপ্ত অনুভব হয়। একটাই চিন্তা ছিল রাদীপ সাহেব তুলিকে ছেলের বউ রূপে মেনে নিতে পারবে কিনা। তাও আজ দূর হয়ে গেল। তুলি পিছু পিছু কিচেনে চলে আসলো। তুলি খেয়াল করেনি। ফ্রিজ থেকে তরকারির বাটি বের করে ফিরতেই লাফিয়ে উঠল আচমকা আদ্রকে দেখে। বাটিটা পড়ে যেতে নিলে আদ্র তুলির হাত থেকে নিয়ে নিল। চুলার কাছে গিয়ে তরকারির অন্য একটা পাত্রে ঢেলে গরম করতে করতে বলল, বউ, তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য চা বানাও। আমি খাবারগুলো গরম করে ডাইনিং টেবিল অপেক্ষা করছে। আহা, সংসার সংসার অনুভূত হচ্ছে তুলির মনে। চমকায়নি তুলি, আর কত চমকাবে। মাত্র 3 মাস পর তো সত্যি সত্যি বউ হয়ে যাবে। আদ্রর বউ শব্দটা মনে উদয় হতেই ঠোঁট হাসির রেখা দেখা দিল। চায়ের পানি বসাতে দিয়ে পলকবিহীন আদ্রর দিকে তাকিয়ে রইল। যতই দেখে ততই যেন হারিয়ে যায় আদ্রর মাঝে। তবুও মনটা ভরে না। মনের খাতাটা শূন্যই থেকে যায়।
আবারও ইচ্ছে জাগে আদ্রকে দেখে শূন্যতায় ভোগা মনটা পূর্ণ করে নিতে। রাদীপ সাহেব ও সায়রা বেগমকে চা দিয়ে জলদি ডাইনিং টেবিলের কাছে আসলে তুলি। আদ্র অলরেডি নিজের প্লেটে খাবার বেড়ে বসে আছে, কিন্তু মুখে তুলছে না। তুলি বুঝতে পারছে ও নিজে খেতে না বসলে আদ্র খাবে না, তাই পাশের চেয়ারে বসে প্লেটে খাবার নিতে গেলে হাত ধরে থামিয়ে দিল আদ্র। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আদ্র বলে উঠল, আমায় খাইয়ে দাও। তুলি সাথে সাথেই আওয়াজ করে বলে উঠল, আমি খাবো না আদ্র। খেতে তো আমার লেগেছে, তো তোমার খাওয়ার কি দরকার? আদ্রর উদ্ভট কথা শুনে থমকে গেল তুলি। তুলিকে বেশিক্ষণ থমকে থাকতে না দিয়ে আদ্র বলল, আমায় খাওয়াবে, নিজেও খাবে। বউদের ইচ্ছে, বউয়ের হাতে খাবো। সুযোগ পেয়ে আজ ইচ্ছেটা বহুগুণ বেড়ে গেছে। প্লেটটা টেনে নিজের কাছে এনে ভাত মাখিয়ে আগে নিজে খেলো, তারপর আদ্রর দিকে বাড়িয়ে দিল খাবার। তুলির হাতটা ধরে মুখে পুরে নিল খাবারটা আদ্র। ছোট্ট করে একটা কামড় দিল তুলির আঙ্গুলে। লজ্জায় চুপ করে রইল তুলি, কিন্তু মনে মনে বিড়বিড় করল, অসভ্য লোক। খাবার শেষ করে আদ্র ও তুলি ড্রয়িং রুমে এসে নিবিড়কে দেখে কিছুটা চমকে গেল। নিবিড় শুধু একা আসেনি, সাথে নিজের মাকেও নিয়ে এসেছে, যিনি হাসি মুখে কথা বলতে মগ্ন সায়রা বেগমের সাথে। আদ্রকে দেখেই উঠে এলো নিবিড়, হাসি মুখে বলল, আমার তোর আঙ্কেল আন্টির সাথে জরুরি কথা আছে আদ্র। আদ্র কিছুটা আন্দাজ করতে পারছে নিবিড়ের ভাবভঙ্গি। নিবিড়ের মায়ের সাথে কথা বলে সোফায় বসলো। তুলি পাশে দাঁড়াতেই ক্ষীণ স্বরে বলল, দাঁড়িয়েছো কেন? এমনি। পা দুটো ভেঙে দেব, তখন এমনি এমনি দাঁড়িয়ে থাকতে পারবে? কিন্তু একটু সরে বসলো আদ্র। এই সোফাটায় দুজন অনায়াসেই বসা যায়। ইতস্তত করে আদ্রের চোখ রাঙানোর সাথে না পেরে বসে পড়ল তুলি, কিছুটা দূরত্ব রেখে। নিবিড়ের মায়ের নজর তুলির উপর পড়তেই বললেন, মাশাআল্লাহ, তোমার হবু স্ত্রী প্রচন্ড মায়াবী আদ্র। মাথা নত করে ফেলল তুলি। প্রশংসা শুনে ভীষণ অস্বস্তি লাগছে, লাজুক লাজুক ভাব চলে এসেছে। আদ্র হেসে জবাব দিল, ধন্যবাদ আন্টি, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই, আমরিনকে দেখছি না যে। কথাটা বলতে দেরি হলেও আমরিনের হাজির হতে দেরি হয়নি। নিজের প্রাণটা নিয়ে দৌড়ে এসেছে। দোতলা থেকে নিবিড়কে দেখেই ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম তার। নিবিড় তার কথানুযায়ী চলেই গেল। আমরিন কিভাবে সামলাবে এসব? তুলিকে বলতেও তো ভুলে গেছে বিয়ের চক্করে। নিবিড় সব বলে দেবে না তো? হাঁপাতে হাঁপাতে মায়ের কাছে এসে দাঁড়াতেই নিবিড়ের আম্মু ডেকে উঠলেন আমরিনকে। এদিকে আসো আমরিন। ওনার পাশে গিয়ে বসলো আমরিন। রাদীপ সাহেবও সায়রা বেগম বুঝতে না পারলেও আদ্র ও তুলি বুঝতে পেরেছে বিষয়টা। নিবিড় আমরিনের দিকে এক পলক চেয়ে রাদীপ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমি আমরিনকে বিয়ে করতে চাই আঙ্কেল, আমি ওকে ভালোবাসি। অবশ্য আমরিন একদম অজ্ঞাতই ব্যাপারে। 2 বছর ধরে ওকে ভালোবাসি আঙ্কেল। শুধু ওর আর আমার বয়সের পার্থক্যের জন্য ভয় হতো প্রস্তাব নিয়ে আসতে। আমাকে ফিরিয়ে দিলে আমি ওকে ছাড়া নিঃশ্বাস তো ফেলবো, কিন্তু সুখে থাকবো না আঙ্কেল। বেঁচে থেকেও নিঃশেষ হয়ে যাব ভেতর থেকে। নিবিড়ের অকপটে ভালোবাসা জাহির করতে দেখে ভীষণ অবাক হলেন সবাই। আমরিন তো একদম বিস্মিত হয়ে আছে। নিবিড়ের অসহায় দৃষ্টি মনের দহনরূপে বিচরণ হতে লাগলো। সে তো ভেবেছিল নিবিড় সব বলে দিবে, কিন্তু তার তো পুরোই উল্টো হলো। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে আমরিনের। কজন ছেলে এভাবে মেয়ের বাবার কাছে এমন করে ভালোবাসার মানুষটাকে চাইতে পারে? তুলিও অবাক চোখে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। নিবিড়ের অসহায় চাহনি বলে দিচ্ছে কতটা চায় সে আমরিনকে। পাশে থাকা আদ্রর হাতটা চেপে ধরে তুলি করুণ স্বরে বলে উঠল, নিবিড় ভাইয়াকে ফিরিয়ে দিবেন না আদ্র? তুলির বলা বাক্যটাকে উপেক্ষা করে আদ্র গম্ভীর স্বরে বলে উঠল, বাবা ফিরিয়ে না দিলেও আমি ফিরিয়ে দিব নিবিড়। নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল নিবিড়ের সবটুকু সাহস। আমরিনের চোখে সঞ্চারিত হলো জল।
তুলিও ছলছল নয়নজোড়া নিবন্ধ করল আদ্রর রাগান্বিত চেহারায়। রাতের আধারে একজোড়া যুগল হাতে হাত রেখে বসে আছে। কারো ঠোঁটে তৃপ্তির হাসি তো কারো ঠোঁটে লাজুকতার রেখা। আমরিনদের বাগানের দিকটায় বসে আছে নিবিড় ও আমরিন। আমরিনের হাতটা আলতো করে ধরে রেখেছে নিবিড়। খানিকক্ষণ আগেও সবকিছু এলোমেলো লাগলেও এখন আর বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। আমরিনের বেশ লজ্জা লাগছে। ইস, এত লজ্জাকর পরিস্থিতি কেন সৃষ্টি হলো? নিবিড়টাও কেমন বেহায়া প্রকৃতির। তার চেয়েও এক ধাপ এগিয়ে তার ভাই। কি অবলীলায় বোনকে সারা জীবনের জন্য বেঁধে দিল নিবিড় নামক ছেলেটার সাথে। ফ্ল্যাশব্যাক। তুলির ছলছল নয়নজোড়া দেখে মৃদু হাসল আদ্র। নিবিড়ের মলিন মুখের দিকে তাকিয়ে বলল, ফিরে কেন দেবো জানিস? জানি আমি অপরাধ করেছি আদ্র, বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছ থেকে লুকিয়েছি, কিন্তু আমি তোর বোনটাকে ভীষণ ভালোবাসি। আমার বোনও তোকে ভালোবাসে, তা আমরিনের চোখের জলেই প্রতীয়মান। আদ্রর কথা শুনে আমরিন মাথা নত করে ফেলল। এতক্ষণ বিষাদ লাগলেও এখন বড় ভাইয়ের মুখে এমন কথা শুনে লজ্জা তাকে গ্রাস করে নিচ্ছে। রাদীপ সাহেব, সায়রা বেগম, ইনশিতা প্রচণ্ড অবাক আদ্রর মুখের কথা শুনে। রাদীপ সাহেবের মনটা অসম্ভব ভালো লাগায় ভরে গেল। আদ্র শুধু সম্পর্কে ভাই হিসেবে থাকেনি, ভাইয়ের দায়িত্বটাও যথাযথ পালন করে। দু মেয়ে মুখ ফুটে কখনো ওনার কাছে কিছু না বললেও আদ্র ঠিকই দুই বোনের মনের কথাগুলো, চাওয়াগুলো অনায়াসে বুঝে নেয়, আবদার করার আগেই পূরণ করে দেয়। আচ্ছা, আজও কি আদ্র সঠিক বুঝতে পেরেছে আমরিন সত্যিই নিবিড়কে পছন্দ করে নাকি ভুল? প্রশ্নটা মনে উদয় হতেই রাদীপ সাহেব স্নেহার্ত স্বরে মেয়েকে প্রশ্ন করলেন, তোমার ভাইয়া কি সঠিক বুঝেছে আমরিন? বাবার আদর ভরা কণ্ঠ কর্ণপাত হতেই আমরিন মাথা নেড়ে সঠিক বুঝালো। রাদীপ সাহেব চুপ করে রইলেন। আদ্রর উপরেই সিদ্ধান্ত ছেড়ে দিলেন বিনা বাক্যে। তিনি ভালো করেই জানেন বোনকে কখনো কষ্টের দিকে ঠেলে দেবে না আদ্র, বরং বোনের জন্য যা সবচেয়ে ভালো হবে তাই করবে। তাছাড়াও নিবিড়কে ছোট থেকে বড় হতে দেখেছেন তিনি। নিবিড় নিঃসন্দেহে আমরিনের জন্য একজন যোগ্য পাত্র। তবুও মেয়েদের নিয়ে প্রচণ্ড চিন্তা হয় ওনার, তাই নিজে সিদ্ধান্ত নিতেও হিমশিম খেয়ে যান। ছেলে যখন এতটা বিচক্ষণ, তখন তিনি নিজের মস্তিষ্কে আর চাপ দিতে চাইছেন না। সাময়িক নীরবতা কাটিয়ে আদ্র মোলায়েম কণ্ঠে রাদীপ সাহেবকে জিজ্ঞাসা করল, আপনি কি চান বাবা? ছলছল চোখে ছেলের দিকে চাইলেন রাদীপ সাহেব। দীর্ঘ সময় পর ছেলের মুখ থেকে বাবা ডাকটা শুনে দু চোখ ভরে এলো তার। ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, তুমি যা চাইবে তাই হবে আদ্র। ঠিক আছে বাবা। সবার মাঝে একটা ভয় কাজ করছে, আদ্র কি বলবে? সত্যি কি ফিরিয়ে দিবে? তুলির অবস্থা তো দম আটকে যাওয়ার মতো। আদ্র আজ কেন এত কঠোর হয়ে পড়েছে একদমই বুঝতে পারছে না সে। আচ্ছা, ভাইগুলো কি বোনের বেলায় এমন কঠিন রূপ ধারণ করে? তুলির ইচ্ছে করছে আদ্রকে বলতে, আপনি যদি আজ নিবিড় ভাইয়াকে ফিরিয়ে দেন তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আদ্র নিবিড়ের দিকে তাকিয়ে হালকা হাসল, সাবলীল কণ্ঠে বলল, তুই ফিরে যা নিবিড়। আর এটুকু বলে থামতেই অসহায় দৃষ্টিপাত করল নিবিড়। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পলকেই হৃদয়টা জ্বলে পড়ে যেতে লাগলো। ইচ্ছে জাগলো আমরিনকে জোর করে নিজের করে নিতে। কিভাবে বাঁচবে এই মেয়েটাকে ছাড়া সে? আদ্রর কঠোরতা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে আদ্র অসমাপ্ত কথাটা শেষ করে দিল, কাজে নিয়ে তাড়াতাড়ি আসিস। এখন না ফিরে কাজে নিয়ে আসবে কিভাবে? চমকিত নয়নে সবাই আদ্রর দিকে তাকালো। সবার ঠোঁটে ফুটে উঠল আনন্দের হাসি।
আমরিন তো পুরোই স্তব্ধ হয়ে গেছে। নিবিড় উঠে এসে শক্ত করে জড়িয়ে ধরল আদ্রকে, বুকে খুশি বসিয়ে দিয়ে বলে উঠল, শালা, তুই তো আমাকে মেরেই ফেলছিলি। জীবনে এত কঠিন পরিস্থিতি তো মেডিকেল এক্সামেও ফেস করিনি। এত সহজে বোন দিয়ে দিব নাকি? ভাই হয়েছে অথচ একটু কঠোর হব না, তা কি হয়? আজকেই তোর বোনটাকে আমার হাতে তুলে দিবি। ওর তো 18 হয়ে গেছে, কখন আবার তোর মতামত পাল্টে যায় আমার তো ভয় হচ্ছে। তুই অনুমতি দিলে আমি এখনই কাজী সাহেবকে নিয়ে আসবো। আমরিন লজ্জায় চুপসে গেল। নিবিড় কি বলল এটা? আজকেই বিয়ে মানে? আদ্র কি মানবে? মানবে না? বিয়েকে হুট করে বললেই হয়ে যায় নাকি? কিন্তু আমরিনকে ভুল প্রমাণ করে দিয়ে আদ্র বলল, নিয়ে আয়। রাদীপ সাহেবও সম্মতি জানালেন। তুলি তো খুশিতে আত্মহারা। সায়রা বেগম আমরিনকে রুমে নিয়ে গিয়ে একটা শাড়ি পরিয়ে দিলেন। আমরিন মূর্তির মতো দাঁড়িয়ে। কি থেকে কি হয়ে যাচ্ছে। কাজী সাহেব আসতেই বিয়ের কার্য সম্পন্ন হলো। তবে আমরিন এখানেই থাকবে। ইনশিতাও আমরিন দুজনের বিয়ের অনুষ্ঠান একদিনেই হবে। তুলি যেন স্বপ্ন দেখছে। সেও আদ্রর বউ হতে চায়, তবে এমন করে নয়। খুব ইচ্ছে খুব বড় করে ওদের বিয়ের অনুষ্ঠান হবে। আদ্র বর্ষে যে আসবে, তুলি লাল বেনারসি পরে আদ্রর অপেক্ষায় প্রহর গুনবে। আর তো কয়েক মাস। এতটা ধৈর্যহারা হতে চায় না তুলি। ভালোবাসার শুভ্রতম প্রতীক তো অপেক্ষা। আর মাস তিনেক অপেক্ষার পর তো সুন্দর একটা মুহূর্ত পাবে দুজন। গালে ঠোঁটের উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে উঠল আমরিন। উঠে যেতে নিলে নিবিড় হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নিল তাকে। পিঠ বুকে গিয়ে ঠেকতেই আমরিন অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনার বুক তো আমার বাপের কিনা সম্পত্তি না, তাহলে এইভাবে বুকে টানলেন কেন? বিস্মিত হলো নিবিড়। চাপা অভিমানটুকু বুঝতে পেরে আমরিনের শাড়ি ভেদ করে পেটে হাত রেখে নিজের আরও কাছে টেনে নিল। তৎক্ষণাৎ আমরিনের হৃৎপিণ্ডে তীব্র বেগে কিছু একটা ছুতে চলতে শুরু করলো। শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে শুরু হলো কম্পন। নিবিড়ের হাতটা ক্রমশই বিচরণ করতে লাগলো পুরো পেট জুড়ে। দু চোখ বুজে ফেলল আমরিন। এই অনুভূতিগুলো তার জীবনের প্রথম। নিঃশ্বাসটাও আটকে আসছে। নিবিড়ের হাতটা চেপে ধরতেই ধীর কণ্ঠ ভেসে এলো, তোমার বাপের কেনা সম্পদ না হলেও বুকটা এখন তোমার কেনা সম্পদ। চিরকাল এটা তোমারই থাকবে। কথাটা বলেই আমরিনের ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। এক অজানা ঘোরে ডুবে যেতে লাগলো দুজন। আমরিনকে একটানে নিজের দিকে ফিরিয়ে নিল। দু চোখ এখনো বন্ধ। ফর্সা চেহারায় লজ্জার ছাপ, যা নিবিড়কে টানতে লাগলো অনবরত। দোষের তো কিছু নেই। আমরিন তো তার বউ। কপালে ঠোঁট ছোঁয়াতেই আমরিন খামচে ধরল নিবিড়ের হাতটা। প্রস্ফুটিত হাসি নিবিড়ের ঠোঁটে। আমরিনের তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট দুটো মুহূর্তেই বিক্ষিপ্ত করে দিল তার হৃদয়টাকে। নিজের ঠোঁট দুটো দিয়ে চেপে ধরল আমরিনের দু ঠোঁট। সাথে সাথেই ধপ করে চোখ মেলে তাকালো আমরিন। তীব্রভাবে আঁকড়ে ধরল নিবিড়ের ঘাড়ে। নিবিড় হালকা কামড় দিতেই ছিটকে সরে এলো। লজ্জায় সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল। ভাগ্যিস কেউ দেখেনি। নিবিড়ও ঘর থেকে বেরিয়ে ভিতরে চলে এলো। একটু পরই চলে যাবে। সায়রা বেগম ডিনার করা ছাড়া যেতে দিচ্ছিলেন না। হুট করে বিয়ে হলেও তিনি মেয়ের জামাই আদরে ব্যস্ত হয়ে পড়লেন। রোদের প্রখরতায় ঘেমে একাকার তুলির কলেজ ড্রেসটা। কাঠফাটা রোদের তাপে আজকাল তুলি প্রচণ্ড বিরক্ত। তার চেয়েও বেশি বিরক্ত পরীক্ষা নামক প্যারায়। কিছুই ভালো লাগছে না তার। আজ শেষ পরীক্ষা। আমরিনের সাথে দাঁড়িয়ে আছে কলেজ গেটে। আমরিন আজ পরীক্ষা শেষে বাসায় যাবে নিবিড়কে বলেই এসেছে। 3 মাস কেটে গেছে বিয়ের।
আর সংসারের পুরো 2টা মাস। আজ ইনশিতাও আসবে বাসায়। গাড়িতে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই ড্রাইভার ঠিক করতে নিয়ে গিয়েছেন। তপ্ত দুপুরে এভাবে দাঁড়িয়ে থাকতে আমরিনেরও ভালো লাগছে না। তুলির দিকে তাকাতেই দেখল মেয়েটা গরমে কেমন হাঁসফাঁস করছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কলেজে মোবাইল আনা নিষেধ হওয়ায় মোবাইলটাও আনা হয়নি, নয়তো নিবিড়কে বলতো গাড়ি পাঠাতে। টিস্যু বের করে তুলির দিকে এগিয়ে দিয়ে বলল, আজকাল তুই অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছিস না তুলি?